গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রের সেই মেয়ে মানুষটি আজও এসেছে। নমস্কার, আমি সুমন। তারানাথ তান্ত্রিকের নেশা আপনাদের মতো আমাকেও পেয়ে বসেছে। এ স্বাদ অল্পে মেটার নয়, তাই আরও একটি তারানাথ তান্ত্রিকের গল্প আপনাদের জন্য। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হরেশিও, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির এই বহুল উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গম্ভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে বিশ্বাসী নহেন, তিনি এ গল্প না হয় নাই পড়িলেন। ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মটলেন। নম্বরটা মনে নেই, তবে বাড়িটা চিনি। তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় দেখিয়া বলিল, এসো হে এসো, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পর উঠিতে যাইতেছি, এমন সময় ঘোর বৃষ্টি নামিল। তারানাথ আমায় এ অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহরশুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপই থাকে। কিন্তু বৃষ্টি নামিলেই মনে হয় এ বৃষ্টি মাথায় করিয়া কেহই আসিবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসিয়াও সেই দিন মনে হইল আমরা দুজন ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নাই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমার মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপারে এবং চৌরঙ্গীর মোড়ের ওবেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গ আসিয়া পড়িল। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নহে
বা কোনো কালেই ছিলেন না, এ কথা পূর্বের গল্পতেই বলিয়াছি। আশা করি তাহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতে এ বিষয় কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখের কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রের কথাবার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনর্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত অভিজ্ঞতা। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবারে, এখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়া বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথমে প্রেম হলো একটা মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলো। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক এমন সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দু পেয়ালা চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখও মন্দ নহে। আমায় বলিল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়া রাখিয়াছিলাম ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটি ছবি ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব। ঠিক। চারি দাঁড়াইয়াই ছিল। তারানাথ বলিল, যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল, ছেলে পিলের সামনে এসব গল্প? নাও, চাটা খেয়ে নাও। পরোটা খানা? না না, ফেলতে পারবে না। ইয়ং ম্যান তোমরা এখন, খাওয়ার বেলায় এমন, ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা পানের পর তারানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা
পাগলির কথা থেকেই বুঝেছিলুম পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে। কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলুম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলুম, কিন্তু খুঁজলে কি হবে? ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থানে ঘুরে বেড়িয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাইবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ওষুধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম, সাধু বেশি ভিক্ষুককেও দেখলুম। সত্যিকারের সাধু একটিও দেখলুম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতির পৌর সাধু দেখি একটি পুঁটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করকে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি নে এবার। কিছুদিন লেগে রইলুম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুম্বনী বলে এক গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তাঁর আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই
ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরে, জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূর গিয়েই যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলুম। তারপর দিন রাত্রে আমি ঘুমলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রের সেই মেয়ে মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছুক্ষণ আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলুম। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম। যে মেয়েটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমানো, না মেমেদের গাউন, অজানা। যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এমন মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটা ভয় হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলুম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো
এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরো দিন 10-12। তারপর সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করবার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি, দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুজিকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবারই দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধু বাবাজি হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল। দেখি না আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি। কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন গুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারের মুখোমুখি হতে চলেছি, তবে কি আর একা ছাতিম তলায় পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? গল্পের প্রথম খণ্ড এখানেই শেষ। আমাদের উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর এরকমই ভালো ভালো গল্প উপন্যাস শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহবর্ধন করবেন। আজ তাহলে এখানেই ছুটি নিলাম। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।